ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন ঢাকা। দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতির অবনতি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকতেও বলা হয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেন, উত্তেজনার মধ্যে বাংলাদেশে পুশ ইন করছে ভারত, এটি ঠিক হচ্ছে না। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে পল্টন থেকে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক, গবেষক, অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম ইবি। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম এবং ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি তিনজনের কাছে আসব, তবে শুরুতেই যাচ্ছি অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম আপনার কাছে। আমি প্রথমে একটু জানতে চাই যে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্ত কতটা সুরক্ষিত? আমরা প্রথম দিনেই কিন্তু ভারত থেকে পুশিনের খবর পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি এই ধরনের একটি প্রশ্ন এক্সপেক্ট করছিলাম, কারণ হচ্ছে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে যে মোদি কেন পাকিস্তানে এই হামলাটা, মানে কাশ্মীরে হামলাটা করলো। আমি ওই উত্তরটা দেওয়ার পূর্বে একটু পটভূমিটা পড়বো। কারণ মোদি পাকিস্তানে যে এই টেরোরিস্ট অ্যাটাকের বিষয়টা পাকিস্তানের দিকে চাপিয়ে দিয়েছেন, এটার মূল উদ্দেশ্য ছিল মোদি বর্তমানে ভারতে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছিলেন পলিটিক্যালি, এবং তার হিন্দুত্ববাদের থিওরিটাকে, ন্যারেটিভসটাকে যেভাবে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, সেটা ভারতবাসী একটা পর্যায়ে বুঝতে পেরেছে যে এটা তার পলিটিক্যাল গোল, উদ্দেশ্য হাসিল করার জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক তখনই ভারতের বিভিন্ন স্কলার্স থেকে শুরু করে পলিটিক্যাল পার্টি সবাই যখন মোদির বিভিন্ন দোষ বা তার ত্রুটি, তার ব্যর্থতা নিয়ে যখন খুব সরব, ঠিক তখনই মোদি তার অ্যাটেনশনটাকে, ফোকাসটাকে সরিয়ে দেওয়ার জন্য সে এই কাশ্মীর ইস্যুটা, সে এই ন্যারেটিভসটা সে নিজে তৈরি করেছে। ঠিক তেমনি আজকে যে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু মোদির পক্ষ থেকে ভারতের বিভিন্ন কর্মকর্তা তারা টুইট করে যে একটা পোস্ট করেছে, যে সেখানে তারা জয় হিন্দ এবং তাদের যে কমফোর্ট জোনের কথা প্রকাশ করেছে, যে তারা যথেষ্ট সফল। এবং ইন্ডিয়ান সকল মিডিয়া ইনক্লুডিং এনডিটিভি সব জায়গায় কিন্তু ভারত তার সাফল্যের কথা বর্ণনা করছে। যদিও পাকিস্তান মিডিয়া তথা পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান সরকার সবাই ক্লেম করছে যে তারা, এবং ইনক্লুডিং রয়টার্স, ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়া তারাও মেনশন করেছে যে তাদের 5টি বিমান ভূপাতিত হয়েছে, যেটা অনেক, এটাকে আমি আমার কাছে এটা অসম্ভব মনে হয়। কারণ হচ্ছে রাফায়েল হচ্ছে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য টপমোস্ট ফাইটিং এয়ারক্রাফট, যেগুলো ন্যাটো তথা ইউক্রেন ওয়ারে ইউজ করা হয়েছে। সেই রাফায়েলের মতো টপমোস্ট কোনো এয়ারক্রাফটকে এত দ্রুত, এবং তাও 3টা এয়ারক্রাফট ক্লেম করা হচ্ছে যে ভূপাতিত করা হয়েছে। এটা ক্লেম করা হয়েছে, বাট নাথিং প্রুভেন ইয়েট। আমি যতদূর জানি তাও ধরে নিচ্ছি 5টি যুদ্ধবিমান ভূপাতিতের কথা বলা হয়েছে। হ্যাঁ, 5টি, তার মধ্যে রাফায়েল হচ্ছে 3টি এবং মিগ-29 সহ আরো কয়েকটি বিমানের কথা এখানে মেনশন করা আছে। সো আমি ধরে নিলাম একটি রাফায়েলকে যদি এখানে ভূপাতিত করা হয়, এটাও পাকিস্তানের জন্য বিশাল একটা অর্জন হবে। এটার বিশ্লেষণটা আমি পরে দিব, যেটা কিভাবে সম্ভব হলো। আপনার এই কাছে একটু জায়গাটা জানতে চাই এই পাকিস্তান মুহূর্তে যে বাংলাদেশের আকাশ সীমায় এখন কোনো ধরনের ঝুঁকি তৈরি হতে পারে কিনা এই মুহূর্তে? কি পাকিস্তানের বাংলাদেশের আকাশ সীমায় এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি তৈরি আমি হতে সেই পারে উত্তর কিনা? আমি সেই উত্তর আসছি। তো এই বিষয়টা এখন পাকিস্তান, তারা তাদের জায়গায় মনে করে তারা সফল, ভারত মনে করে তাদের জায়গায় সফল। সো ভারত এখন মোদি যেটা করবে পাকিস্তানের সাথে সে খুব একটা পেরে উঠবে না, এটা সে অনেকটা বুঝে গিয়েছে। সো এখন যেটা করতে পারে, পুরো অ্যাটেনশনটা বাংলাদেশের দিকে ঘুরাতে পারে। কারণ সেটা কি জন্য, যে বাংলাদেশের সাথে একটা বর্ডার এরিয়া আছে, এই জায়গাটাতে একটা অঘটন ঘটানোর একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এবং বাংলাদেশের আকাশ সীমা, এটার জন্য কোনো আশঙ্কা রাখার মতো কিছু নেই। বাংলাদেশের আকাশ সীমা কোনো থ্রেট নেই। বাট আমি যেটাকে আশঙ্কা করি, যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে কোথাও কোনো জায়গায় এমন কোনো একটা ঘটনা, একটা ন্যারেটিভ মোদি তৈরি করতে পারে, যেটার দ্বারা বাংলাদেশকেও একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে, বা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, বা বাংলাদেশ কর্তৃক কোনো একটা ঘটনা ঘটেছে, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে বাংলাদেশটাকেও সে অস্থিতিশীল করতে পারে। এই চেষ্টা মোদির সম্ভাবনা আছে। থাকতে পারে। জি, রেজাউল করিম, আপনি আমাদের সাথেই থাকুন, আমি আপনার কাছে আবারও ফিরবো। তবে এই মুহূর্তে চলে যাচ্ছে অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আপনার কাছে। শুরুতে একটু জানতে চাই, যেমনটি আমাদের অতিথি জানাচ্ছিলেন যে বাংলাদেশের দিকে মোড় ঘোরাতে পারে ভারত, এরকম একটি সম্ভাবনা তিনি দেখছেন। সেক্ষেত্রে ভারত পাকিস্তান উত্তেজনার আজ তো বাংলাদেশে এর মধ্যে পড়তে শুরু করেছে, সরাসরি পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি একটু ডিফারেন্ট ওপিনিয়ন এক্সপ্রেস করতে চাই। এখানে আমি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা শঙ্কার কোনো কারণ আমি এখন এই মুহূর্তে দেখছি না।
কারণটা হচ্ছে যে আমাদের আকাশ সীমা আপনার অতিক্রম করে ভারত পাকিস্তানে যাবে সেরকম কোনো কারণ নাই, কিংবা পাকিস্তান আমাদের আকাশ সীমা ব্যবহার করে বা আমাদের স্থল সীমা ব্যবহার করে ভারতে অ্যাটাক করবে সেই ধরনের কোনো সম্ভাবনার কোনো কারণ নেই। এখন যে উদ্বেগের বিষয়গুলোর কথা আপনি বললেন, উদ্বেগ তো কিছু কমন, এখন কিছু কনসার্নস আছে এখানে নেইবারিং কান্ট্রি হিসাবে বাংলাদেশের যেমন কিছু আছে, সেখানে নেপাল ভুটানের আছে, এমনকি চায়নারও কিছু উদ্বেগ রয়েছে। সুতরাং ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি, যুদ্ধ কখনোই আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা কখনো যুদ্ধ চাই না, কারণ প্রতিবেশী দেশ দুটোতে যদি যুদ্ধ হয় সেইখানে নিরাপত্তার উদ্বেগ ছাড়াও আমাদের আমদানি রপ্তানির ব্যাপার আছে, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকগুলো মিউচুয়াল ইন্টারেস্টের বিষয় আছে, ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে। সুতরাং এবং কিছুক্ষণ আগে আমি যেটা দেখলাম যে মালয়েশিয়া সহ আশেপাশে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিও এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে। চায়নার পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে যে এই জিনিসটা কাঙ্ক্ষিত নয় এবং দুই পক্ষকে তারা যেন ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন যে ভারতকে তিনি কিছুটা দোষারোপ করে বলেছেন যে ভারতের তরফ থেকে এই ধরনের হামলাটি লজ্জাকর বিষয় এবং দুই পক্ষের এখনই কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই সমস্যাটি সমাধান করে ফেলা উচিত। জাপান থেকে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স, ইউকে এই বিষয়ে আহ্বান জানাচ্ছে, কিন্তু নিকটতম প্রতিবেশী হিসাবে, ভারতের নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশের অবস্থান আসলে এই মুহূর্তে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশের অবস্থান আমাদের সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে ঠিক এই অবস্থানটি আমার মনে হয় যে এটিই কাঙ্ক্ষিত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলার জন্য দুই পক্ষকে অনুরোধ জানানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে দুই পক্ষই যেন আলাপ আলোচনার মধ্য দিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সমাধানে যাওয়ার চেষ্টা করতে পারে। সেটি কিভাবে সম্ভব হয় সেই আর্চটুকু আমাদের পক্ষ থেকে করা হয়েছে এবং আমরা মনে করি যে আমাদের নিরপেক্ষ অবস্থান থেকে ঠিক যে জায়গাটি বা যে কথাগুলো বলা প্রয়োজন আমাদের সরকারের পক্ষ থেকে সেই বিষয়টি এটি বলা হয়েছে, কারণ এটা আসলে এখানে এর বাইরে আসলে কিছু বলারও নেই। জি, ডক্টর ফরিদুল আলম আপনি থাকুন আমাদের সাথে। এবারে আমি একটু চলে যাচ্ছি ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম আপনার কাছে একটু জানতে চাই যে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কেউ নিতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ দর্শক যারা দেখছেন। না, বিশৃঙ্খলার পরিবেশ বলতে যেটা আছে যে আমাদের যে সীমান্ত ঘেঁষা বাংলাদেশ তো মনে করেন যে 2/3 আপনার ভারতের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, এটা সবচেয়ে বড় আপনার ভৌগোলিক সীমারেখা যেটা। তো সেদিক থেকে যেটা আমরা একটা নিউজ আমি দেখেছি যে পুশ ইনের চেষ্টা করা হয়েছে, যেমনটা হয়েছে যে পানছড়ি, খাগড়াছড়ির পানছড়ি এবং আপনার যেটা হচ্ছে যে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আপনার পানছড়ি মানে রাঙ্গামাটি পানছড়িতে আপনার 66 জন এবং কুড়িগ্রামে 26 জন, মানে যেটা আমরা দেখেছি পুশ ইনের চেষ্টা করা হয়েছে, পুশ ইন করা হয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক যদি হয় তবে সেটা পরীক্ষা করে যাচাই বাছাই করে এবং প্রপার চ্যানেলের মাধ্যমেই কিন্তু সেটা একসেপ্ট করা হবে। কিন্তু অন্যদের ক্ষেত্রে কি হবে, মানবিক বিপর্যয় যদি ঘটে, পূর্ণ মাত্রায় যদি ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তখন কি হতে পারে, যেমন সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে যদি উদ্বাস্তুদের ঢল নামে তখন সেটা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। আপনি জনস্বাস্থ্যের কথা বলেন কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একটা ভারসাম্য আসতে পারে, যেটার সুযোগটা নেবে যে উগ্রপন্থী গোষ্ঠীগুলো এবং তারা মনে করেন যে সক্রিয় হয়ে উঠতে পারে। তার মধ্যে ভিন্ন একটা বিষয় আছে যে বাংলাদেশের যে রাজনৈতিক 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, তার আগে জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেখানে আপনার পরাজিত শত্রু যারা আছেন তারা সুযোগ নেবার চেষ্টা করবেন। যেমন ভারতে যে হামলাটা হয়েছে পেহেলগ্রামে 26 জন পর্যটক নিহত হয়েছেন, এটা খুবই নেক্কারজনক ঘটনা। আপনার নিরীহ মানুষ কেন আপনার প্রাণ দেবেন? নাসির উদ্দিন আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই যে 5 আগস্টের পরে তো বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সেক্ষেত্রে বর্তমানে ভারত পাকিস্তানের এই যে উত্তেজনা চলছে এর মধ্যে কি বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের মতভেদ বা বিভেদ তৈরি হওয়ার সুযোগ থাকছে কিনা? না, আমি আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে যে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, একদিকে ভারত নিকটতম প্রতিবেশী, আরেকদিকে পাকিস্তান মনে করেন যে মুসলিম যে আবেগ মুসলমানদের, দুঃখিত। জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, মুসলিম একটা সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ হিসেবেও আপনার মনে করেন যে একটা
সহানুভূতি বা আবেগের বিষয় কাজ করবে। তো বাংলাদেশ যে জবাবটা দিয়েছে বা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আপনার এটাকে মিটিগেট করার জন্য, রেকনসিলিয়েশনের জন্য, কুল ডাউন করার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেলে বোথ পার্টি আপনার চেষ্টা করে যাবেন, জাতিসংঘ উদ্যোগ নিতে পারেন। যেমনটা 1949 সালে আপনার দুটো দেশ যখন 47-এর পর দেশভাগ হলো, ভারত এবং পাকিস্তান, তারা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছিল। 49-এর জাতিসংঘ কিন্তু আপনার উদ্যোগ নিয়েছে এবং সেটা প্রশমিত হয়েছে। আমরা দেখেছি 1999 সালে হয়েছে, 1965 সালে হয়েছে। যুদ্ধ কিন্তু আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেটা চূড়ান্ত পরিণতিতে যায়নি। আপনার পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের নিরাপত্তা পরিষদ বা হাইয়েস্ট একটা কাউন্সিল আছে, তারা সশস্ত্র বাহিনীকে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য অনুমোদন দিয়েছে। সেদিক থেকে আপনার যদি সবাই সংযত না হন, তাহলে একটা বড় ধরনের আশঙ্কা এই বিপদের অঞ্চলে আশঙ্কা তৈরি হয়ে থেকে যায়। এই জি, ব্যারিস্টার নাসির উদ্দিন, আপনি থাকুন আমাদের সাথে, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু আবারও চলে যেতে চাই অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম আপনার কাছে। আপনি যেটি আশঙ্কা করছেন, যদি এই ধরনের নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশে থেকে থাকে, আপনার আশঙ্কা থেকেই বলছি, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটু নিরাপত্তা ঝুঁকিটা কিন্তু বাংলাদেশে কোনো এয়ার স্ট্রাইক হবে, কোনো মিলিটারি হামলা হবে, বা ভারত বাংলাদেশে হামলা করবে, পাকিস্তান হামলা করবে, মোটো তা কিন্তু মিন করিনি। আমি বলতে চেয়েছি বাংলাদেশে একটা নাশকতা তৈরি করা হতে পারে বাংলাদেশকে ডিস্টাবলিশ করার জন্য, যেটা ওই যে আমাদের ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম ভাই যে কথাটাকে উনি বিস্তারিতটা বলেছেন, আমি মূলত ওই দিকে ইন্ডিকেট করছিলাম যে বাংলাদেশের বর্ডার এরিয়াটাকে ইনস্টেবল করে দিতে পারে, বর্ডার এরিয়া দিয়ে পুশিং শুরু হয়ে যেতে পারে, বা আমাদের দেশের অভ্যন্তরে আপনার কোনো একটা জঙ্গি হামলা, একটা ন্যারেটিভ তৈরি করা হতে পারে। যে জিনিসগুলো এই যে আপনার পাকিস্তানে যে ঘটনা ঘটলো, এটার জন্য তো কেউ কখনো এইরকম কল্পনা করেনি। পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য বর্তমান হ্যাঁ, সরকারকে এইরকম কি তৈরি না ধরনের হয় এই পদক্ষেপ জন্য আসলে নেওয়া উচিত? বাংলাদেশ সরকারকে আমি বিশেষ করে মনে করি আমাদের প্যারামিলিটারি ফোর্সগুলো, আমাদের বিজিবি, পুলিশ, র্যাব এবং আমাদের গোয়েন্দা অর্গানাইজেশন, পূর্বে শেখ হাসিনা পিরিয়ডে গোয়েন্দা অর্গানাইজেশন যে ভুলগুলো করেছে সেটা না করে তারা এখন আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে এবং আমাদের প্রোঅ্যাক্টিভ ইন্টেলিজেন্সের কাজে তাদের কাজ করতে হবে, এবং বিশেষ করে বর্ডার এরিয়াটা অনেক সিকিউর করতে হবে। আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো অনেক বেশি সেফগার্ড করতে হবে। আমাদের যারা মাইনরিটিস গ্রুপ আছে তাদের সাথে দরকার মিটিং করবে, কোনোভাবে মানে নিশ্চিদ্র আপনার এখানে পাহারা বজায় নিরাপত্তা রাখতে হবে। ব্যবস্থা গড়ে তুলতে হবে। জি, একই মেজর সাথে রেজাউল করিম, বাংলাদেশকে জি, মেজর রেজাউল করিম আপনি থাকুন আমাদের সাথে। এবার একটু আবারও চলে যাচ্ছে অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আপনার কাছে একটু জানতে চাই যে একদিকে মিয়ানমার, তিন দিকে ভারত, সেক্ষেত্রে প্রতিবেশী দেশ হিসেবে রাখাইনে করিডোর নিয়ে উত্তেজনায় জড়িয়ে যাওয়ার শঙ্কা এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে কিনা? এই মুহূর্তে সংখ্যাটি রাখাইনের করিডোর নিয়ে যে উত্তেজনায় এটাকে নিয়ে আসলে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে, কিন্তু এই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে এটার একটা পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতেই যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় না রাখাইনের করিডোর নিয়ে সেরকম কোনো উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি এখনো মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং এর পর্যায়ে রয়েছে, মানুষ বোঝার চেষ্টা করছে বিষয়টি কি, এটা কতটুকু আমাদের সিকিউরিটির জন্য একটা ভবিষ্যতে হুমকি হতে পারে কিংবা হতে পারে না কিনা, এটা কি সত্যি একটি মানবিক করিডোর যেটি বলা হয়েছে সত্যিই কতটুকু মানবিক করিডোর, এবং সেটা দিয়ে রাখাইনে মানে খাদ্য বা জরুরি সরঞ্জামাদি সেগুলো যাবে কিনা ইত্যাদি বিষয়ের মধ্যেই আছে। এবং আমার কাছে যে বিষয়টি মনে হয় সরকারের এখন আমাদের সরকারের দিক থেকে যে দায়িত্বটি হবে সেটি হচ্ছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধাবস্থা যেহেতু বিরাজ করছে, ভারতের ভেতরে একটি বিষয় আছে আমি পজিটিভলি দেখি, সেটি হচ্ছে ভারতের যে কোনো ক্রাইসিসে যেমন সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে জাতীয় স্বার্থের নিরিখে চিন্তা করে। আমাদের সরকারের পক্ষ থেকেও আমাদের এই যে রাখাইনের করিডোরের কথাটা বললেন এবং এখানে যুদ্ধাবস্থা যে বিষয়টি রয়েছে, সামগ্রিক বিষয় নিয়ে আমার যেটি মনে হয় একটু রাজনৈতিক কনসেনসাস ক্রিয়েট করার একটা সুযোগ আছে। এবং আমি মনে করি যে আমাদের যে বর্তমানে যে ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টিস যেগুলো আছে তাদের সাথে সরকারের একটু বসার দরকার আছে এবং এই বিষয়গুলো নিয়ে ডায়ালগের মধ্যে দিয়ে আমরা কিভাবে। ডক্টর ফরিদুল আলম, আপনার বক্তব্য স্পষ্ট, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আপনার কাছে একটু জানতে চাই যে বারবারই কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা উঠে আসছে, সেক্ষেত্রে বর্তমানে যে ধরনের পরিস্থিতি রয়েছে বা এই সরকারের যে ধরনের প্রস্তুতি রয়েছে সেটি কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন কিনা? দুঃখিত, আপনি কি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের? জি, বাংলাদেশ সরকারের।
যে নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যে রয়েছে, এই যে ভারত পাকিস্তান ইস্যুতে যে উত্তেজনা তৈরি হয়েছে, বারবারই আমাদের অতিথিরা, বাকি দুজন অতিথিও বললেন যে নিশ্চিদ্র নিরাপত্তা এবং জাতীয় ঐক্য খুব জরুরি। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে যে ধরনের প্রস্তুতি রয়েছে সেটি যথেষ্ট কিনা আপনি কি মনে করেন? দেখুন, অন্তর্বর্তী সরকার আপনার তো সাকসেসিভ গভর্নমেন্ট হিসেবে এসছেন, তো আগে আমাদের যে অবস্থা ছিল ইন টার্মস অফ আমাদের আর্মির কথা বলেন বা অন্যান্য যে সমস্ত ফোর্স গুলো আছে সেগুলো তো সমানই আছে, একই ধরনের আছে। কোন ধরনের নিরাপত্তা বা কোন ধরনের আপনার প্রোটেকশনের কথা বলছেন? আমরা কি কোনো হুমকির আশঙ্কা করছি? এই মুহূর্তে সে ধরনের কোনো কিছু না। যেমনটা আপনার মেজর সাহেব যেটা বলেছেন, তিনি যে কথাটা বলেছেন যে এই এয়ার স্ট্রাইকের কোনো একটা সম্ভাবনা নেই। মুশকিল হলো গিয়া যখন চূড়ান্ত একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে তখন মানবিক বিপর্যয়টা যদি আপনার তৈরি হয় তখন পুশিনের ব্যবস্থা আসবে, তখন মনে করেন যে আপনার শরণার্থীরা এ দেশে আসবে, আমাদের দেশে আসবে। সেখানে যদি আপনার বর্ডারে যদি আপনি নিশ্চিদ্র নিরাপত্তা যেটাকে বলি আমরা, যেমন এখন আমাদের বর্ডার গার্ড আছে এবং প্রয়োজনে আরো অক্সিলারি ফোর্স আপনার নিয়োগ করে মানে শরণার্থী আসাটা যদি আপনি রোধ করতে পারেন সেক্ষেত্রে কিছুটা হলেও আপনার ট্যাকল দেওয়া যাবে। কিন্তু শরণার্থীর সুযোগে যদি আপনি না ঠেকাতে পারেন তখন উগ্রবাদীরা যদি আপনার ঢুকে পড়ে বা আপনি মনে করেন যে ডেস্টাবিলাইজেশনের কথা যেটা বলা হয়েছে, কেউ যদি ডেস্টাবিলাইজ করতে চায়, বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চায় বাংলাদেশে বা একটা সুযোগ নিতে চায়, যেমন নরেন্দ্র মোদী উনি ওনার দেশে যে বর্তমানে অবস্থা, অজনপ্রিয় অবস্থান, সেটাকে কাটিয়ে ওঠার জন্য বা আপনার সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ভারতের মধ্যে যেটা আছে যে এই ধরনের আপনার ক্রিটিক্যাল সিচুয়েশনে তাদের কিন্তু ঐক্যটা খুবই মজবুত হয়। যেমন এদেশ থেকে যখন পলাতক প্রধানমন্ত্রী ভারতে গেলেন তখন কিন্তু কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে কিন্তু পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন বা আলোচনা করেছিলেন তারা কি করবেন। যেমনটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমরা একসঙ্গে কাজ করব। সো তাদের মধ্যে যে ইউনিটিটা সেটাকে মানে এক ধরনের একটা দৃষ্টান্ত বলা যাবে। আবার অন্যদিকে নিজের ব্যর্থতা বা গ্লানিকে ঢাকা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী বা তার সরকার এই যে পেহেলগামে হামলা হয়েছে সেটাও কি সাজানো কিনা, যেমনটা আমাদের দেশে হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়। আপনার হোলি আর্টিজানের কথা বলেন, নিরীহ শিশুরা নিহত হয়েছিল। জি, আপনার ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আশা করি এই ধরনের পরিস্থিতি তৈরি না হোক এবং যুদ্ধ নয় শান্তি আমাদের সবার কাম্য। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।